हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীরা কি স্থায়ী হবে, কোর্টের নির্দেশ কি বলছে। তো এই সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, গত কয়েকদিন আগে থেকে আমি এই চ্যানেলে কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে নানান প্রশ্ন নানানভাবে উঠে এসেছে, যেখানে SHG BLTদের নিয়ে, ভিআরপিদের নিয়ে, বা কোথাও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, বা কোথাও ICDS আশাকর্মী বা এজেন্সি পেড কর্মচারী ইত্যাদি বিভিন্নভাবে আপনারা কমেন্ট করেছেন যে অস্থায়ী কর্মচারীদের বা চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়ে কী বলা হচ্ছে। তো দেখুন, আপনারা সম্প্রতি দেখেছেন যে আমাদের রাজ্যে পালাবদল ঘটেছে। তো আমাদের রাজ্যে বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 5 লক্ষেরও অধিক অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছেন এবং সেখানে কিন্তু তাদের মধ্যে একটা সংশয়ের প্রশ্ন জাগছে যে আদৌ কি তাদের চাকরি থাকবে নাকি চাকরি চলে যাবে। তাছাড়া সমকাজে সমবেতন বা দীর্ঘদিন ধরে তারা কর্মরত অবস্থায় রয়েছেন, এখনও পর্যন্ত তাদের স্থায়ীকরণের কোনো নির্দেশ সরকার তরফ থেকে দেওয়া হয়নি। তো বিষয়গুলো খুবই কিন্তু ভাবায়, কারণ এই সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজের সাথে যুক্ত এবং তাদেরকে এখনও পর্যন্ত কোনো স্থায়ীকরণ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি বা নির্দেশ আসেনি। এমনকি বিভিন্ন মামলা করেও কিন্তু এ নিয়ে কোনো সুরাহা মেলেনি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য হতে চলেছে। এই ভিডিওতে কি বলেছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে, এর আগে আপনাদের সামনে আমি একটা জাজমেন্ট দিয়েছিলাম, যেখানে উমাদেবীর যে জাজমেন্ট সেটা 2006 সালে, সেখানে বলা হয়েছিল যে চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনোভাবেই স্থায়ীকরণ করা যাবে না, কিন্তু তার মধ্যেও কিছু এক্সেপশনাল ছিল। সেই বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, ভিডিওটি বাকির সাথে শেয়ার করবেন যাতে সকলে বিষয়টি দেখতে পারে। তো চলুন, বিষয়টি কি ঘটেছে, কি এক্সেপশনাল রয়েছে, কর্মচারীদের অস্থায়ী যারা কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের স্থায়ীকরণ কিভাবে হতে পারে, সরকারের এই ক্ষেত্রে কী ভূমিকা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, সম্প্রতি গত কয়েকদিন আগে, অর্থাৎ কয়েকদিন বলতে কয়েক মাস আগে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে 27শে এপ্রিলের একটা ঘটনা, যেখানে টাইমস অফ ইন্ডিয়াতে দ্য ইকোনমিক্স টাইমসে একটা নিউজ এসেছিল, যেখানে বলা হয়েছে ক্যান লং টার্ম কন্ট্রাক্ট ওয়ার্ক লিড টু পার্মানেন্ট এমপ্লয়েন্ট, নো দ্য রুলস। অর্থাৎ বলছে কোনো যদি কন্ট্রাকচুয়াল কর্মচারীরা যদি লং টার্মের জন্য কাজ করে, তাহলে কি তাদের কি পার্মানেন্ট এমপ্লয়েন্ট হিসেবে করা যেতে পারে। এই তথ্যটা কিন্তু উঠে এসেছিলো এবং এটা নিয়ে অনেকে তোলপাড়। তো যেহেতু বর্তমানে আমাদের রাজ্যে এই নিয়ে একটা সংশয় রয়েছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের, কারণ রাজ্য সরকারের যখনই রদবদল ঘটেছে, কী হয়েছে, কোনো সরকার কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়োগ করে এবং পরবর্তী সরকার যখন আসে তখন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে একটা সংশয় থাকে যে আদৌ নতুন সরকার তাদেরকে রাখবে নাকি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। তো এই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো সকলে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, বিষয়টা ঘটছে যেটা, সেটা হচ্ছে এখান থেকে সূত্রপাত। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের মূল রুলিং কি বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের যে মূল রুলিং, সেখানে বলা হয়েছে কি না, চুক্তিভিত্তিক চাকরি থেকে সরাসরি স্থায়ী হওয়ার অধিকার নয়, এটা কিন্তু বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে বহু বছর কাজ করলেও স্থায়ী পদ নয়। অর্থাৎ কি না, শুধুমাত্র দীর্ঘদিন কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বা ক্যাজুয়াল ভিত্তিতে কাজ করলে কোনো কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে পার্মানেন্ট চাকরির দাবি করতে পারবেন না। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় এই নীতি কিন্তু উল্লেখ করেছে। ঠিক আছে, কী জন্য করা হয়েছে না, নিয়মিত নিয়োগ প্রক্রিয়া মানতে হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস এখানে অনেক ক্ষেত্রে ঘটেনি। শুধুমাত্র অভিজ্ঞতা বা দীর্ঘদিন কাজ করলে স্থায়ীকরণে একমাত্র ভিত্তি নয়, বা সরকারের অনুমোদিত শূন্যপদ ও বৈধ নিয়োগ প্রক্রিয়া জরুরি। এই সমস্ত বিষয়গুলোর জন্য সুপ্রিম কোর্ট তথা বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো এই মন্তব্য করেছে। কিন্তু একটা বিষয়, যেখানে স্থায়ীকরণের ক্ষেত্রে আমি এর আগে উমাদেবীর যে মামলার বিষয়টা, যেটা 2000 সালে ঘটেছিল, সেটা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটা দিয়েছি। অনেকেই যারা ভিডিওটা দেখেছেন ভালো, যারা দেখেননি অবশ্যই একবার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। তো স্থায়ীকরণ কিভাবে নির্ভর করে, এখানে সুপ্রিম কোর্ট বলছে যে নিয়োগ কিভাবে হয়েছে একটা বিষয়ের উপর, পোস্ট স্যাংশন অর্থাৎ অনুমোদিত ছিল কি না, এবং কত বছর কাজ করেছেন, আর নিয়মিত রিক্রুটমেন্ট প্রসেস মানা হয়েছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো দেখা হয়।
তো আইনি অর্থে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় কী বলছে না, শুধু বহু বছর কাজ করলেই পার্মানেন্ট হওয়ার অধিকার তৈরি হয় না, যদি নিয়োগ বৈধ নিয়ম মেনে না হয় তাহলে স্থায়ীকরণের দাবি দুর্বল হয়ে যায়, অনুমোদিত শূন্যপদ বা স্যাংশন পোস্ট থাকলে এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলে আদালত কিছু ক্ষেত্রে সহানুভূতিশীল হতে পারে, এবং এটার বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং যেখানে সংবিধানের আর্টিকেল 14 ও 16 অনুযায়ী সরকারি চাকরিতে সমান সুযোগ ও সমান নিয়ম মেনে নিয়োগ জরুরি। তো এই বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছে। তো তার মধ্যে স্থায়ী করার সুযোগ থাকে, সে এক্সেপশনালটা কী, এবং এই বিষয়টা উমাদেবীর জাজমেন্টেই কিন্তু বলা হয়েছিল 2006 সালে কিছু এক্সেপশনাল হিসাবে। তো কি বলছে না, যদি স্যাংশন পোস্ট থাকে, অর্থাৎ কোনো রাজ্য সরকার যদি অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করে তাহলে তাদের তো একটা স্যাংশন পোস্ট থাকতে পারে। তো স্যাংশন পোস্ট যদি থাকে তাহলে নিয়োগ পুরো ইলিগাল না হয়ে যদি ইরেগুলার হয় সেক্ষেত্রে, এবং দীর্ঘদিন কন্টিনিউয়াসলিভাবে কাজ করলে, এমপ্লয়ি এসেন্সিয়াল এবং পার্মানেন্ট কাজ করছেন এই বিষয়ে, এবং সরকার যদি নিজেই কিছু করতে কাজে রেখে দেয় তাহলে। তো এইসব ক্ষেত্রে কিছু হয়তো এক্সেপশনাল হিসেবে রাখা হয়েছে উমাদেবী যে জাজমেন্ট সেখানে, এবং এই জাজমেন্টের ভিত্তিতেই কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও মামলাগুলোর যে ভিত্তিটা সেটা কিন্তু এই উমাদেবী জাজমেন্ট থেকে উঠে এসেছে। কারণ এই মামলা দীর্ঘদিন চলেছিল 2006 সালে, এবং অনেক রাজ্য সরকার তাদের কর্মচারীদের যে কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত করেছিল তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে এই জাজমেন্টটা এসেছিল। কিন্তু এখানে বলা হয়েছে যে সব ক্ষেত্রে নয়, কিছু বিশেষ ক্ষেত্রে হলে স্থায়ী করার একটা রাস্তা থাকে। তো কি কি সেই রাস্তা সেগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করব। তো এখানে বললাম যে এই বিষয়গুলো যদি থাকে তাহলে এক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা হতে পারে। তো দেখুন, বলা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল রুলস যেখানে চুক্তিভিত্তিক চাকরি থেকে সরাসরি স্থায়ী হওয়ার অধিকার নয়, কি কারণে বলা হয়েছিল না, একটা হচ্ছে ব্যাকডোর এন্ট্রি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যাকডোর এন্ট্রি, অর্থাৎ কি দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে চুক্তিভিত্তিক কর্মচারীদের যখনই নিয়োগ হয় তখন ব্যাকডোর এন্ট্রি বা তৃতীয় কোনো পার্সন বা কোনো অসৎ উপায়ে চাকরিতে নিয়োগ করা হয়ে থাকে। তো এই সব ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট দৃঢ়ভাবে সরকারকে এক পদক্ষেপ নিতে বলে, যাতে করে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিষয়গুলো যাচাই করে জানার বোঝার তারপর কিন্তু অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে পারে। তাছাড়া কি না, এখানে বলা রয়েছে যে চুক্তিভিত্তিক চাকরি নট ইজিক্যাল টু স্বয়ংক্রিয় স্থায়ী চাকরি, অর্থাৎ কন্ট্রাকচুয়াল জব নট ইকুয়াল টু অটোমেটিক পার্মানেন্ট জব। এটা কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি বলে দেয়, যেখানে সংবিধান আর্টিকেল 14 ও 16 যেখানে বলা হয়েছে সরকারি সুযোগ গ্রহণের প্রয়োজনের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট যে প্রসেস সেই নিডটা কিন্তু দরকার গভর্নমেন্টসের জবের ক্ষেত্রে। এবার যে বিষয়টা আপনার সামনে বলছি যে কী জন্য চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা যেতে পারে এবং সরকারের ক্ষেত্রে কী ভূমিকা নিতে পারে। তো 10 বছর কন্টিনিউয়াস সার্ভিস খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু উমাদেবী জাজমেন্টে বলা হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে উমাদেবী কেসের পর একাধিক রায়ে আদালতের একটা স্পষ্ট বক্তব্য আসে, অর্থাৎ বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো থেকে বক্তব্য আসে যে 10 বছরের বেশি কন্টিনিউয়াস যদি সার্ভিস থাকে তাহলে রেগুলেশনের জন্য কনসিডারেশন হতে পারে বা করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কি যে যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে যে সিভিক ভলেন্টিয়ার বা আশাকর্মী বা যে আইসিডিএস কর্মচারী বা হেলথ ডিপার্টমেন্টে বা পঞ্চায়েত ব্লক জেলা স্তরে বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে প্যারা টিচার এই সমস্ত আরও অন্যান্য কর্মচারী যারা রয়েছেন ভিআরপি, তারা কি যে দীর্ঘদিন ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন সরকারের, এবং সেক্ষেত্রে তাদের যে কন্ট্রাকচুয়ালভাবেই তারা কিন্তু কাজে নিযুক্ত রয়েছেন, বারবার সরকারের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কি হয় যে তাদের স্থায়ীকরণের নিয়ে বিভিন্নভাবে সরকার এড়িয়ে চলে এবং কোনো পদক্ষেপ নেয়নি। তো এক্ষেত্রে সরকারের যদি ইচ্ছে থাকে তাহলে এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পার্মানেন্ট করতে পারে বা একটা রেগুলেশন কনসিডারেশন করতে পারে। কিভাবে না, সেখানে জাজমেন্টটাকে যদি ভিত্তি করে তাহলে হচ্ছে উমাদেবী কেসের জাজমেন্ট, যেখানে বলা হয়েছে যে 10 বছরের বেশি সময় যদি ধরে যদি কোনো কর্মচারী সংগঠন বা কর্মচারীরা যদি কাজে নিযুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের পার্মানেন্টের একটা যে রুল রেগুলেশন সেটা আনতে পারে। তখনও কিন্তু কিছু বিষয় রয়েছে যেখানে কাজে নিয়মিত থাকতে হবে, অর্থাৎ পার্মানেন্ট স্বভাবের, কোনো অভিযোগ যদি কাজের মধ্যে না থাকে সেটা, তাছাড়া প্রতারণা করা বা নিয়ম ভেঙে যাতে নিয়োগ না হয় সেই বিষয়টা দেখতে হবে, এবং বৈষম্যভাবে যদি নিয়োগ করা না যায় তাহলে কিন্তু সরকার এক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ
দীর্ঘদিন কাজ করলে বিচারপতি সহ নিয়োগ আদালত সহানুভূতিশীল হতে পারেন বলে এটা কিন্তু উমাদেবীর যে জাজমেন্ট 2006 সেটা কিন্তু বলেছিল। এবার একটা মূল বিষয় যেটা এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য খুবই একটা ভিত্তি, সেটা হচ্ছে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক। অর্থাৎ আমরা দেখেছি যে অনেক কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা হয়তো পার্মানেন্ট সেই দপ্তরে হয়তো নেই সেরকম কর্মচারী, সেক্ষেত্রে তারা কি করে না এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী পার্মানেন্টদের মতো কাজ করেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাওয়া, নির্দিষ্ট সময়ে আসা, এবং যে কাজের চাপ, কাজের যে ওয়ার্ক কাজ, সেগুলো কিন্তু যথেষ্ট হিউজ পরিমাণে রেসপেক্টেডফুলভাবে কাজটি করে যান, কিন্তু শেষে কি দেখা যায় যে ইকুয়াল পেটা তারা পায় না। অর্থাৎ একজন পার্মানেন্ট জব যে কর্মচারী করেন তার যে ইকুয়াল পে, সেই ইকুয়াল পেটা কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মচারীরা পায় না, কিন্তু কাজটি তারা কি করছেন একদম সমানভাবে করে যাচ্ছেন। এবং এটা নিয়ে বিভিন্ন হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টও মামলা গড়িয়েছে, যেখানে দেখা গেছে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যে সমকাজের সমবেতন সেই দাবিটা উঠেছে। তো এটা কিন্তু যে সংবিধানের যে আমাদের মৌলিক অধিকার সেখানে ডাইরেক্ট বলা রয়েছে যে সমকাজে সমবেতন দেওয়াটা, তো এটা তখনই কার্যকরী হবে যদি কন্ট্রাকচুয়ালদের নিয়ে রাজ্য সরকার বা বিভিন্ন রাজ্যে যে সরকার তারা যদি পদক্ষেপ নেয় এবং এই রুল রেগুলেশনে যদি ফলো করে। ওকে, নেক্সট একটা বিষয় যে কোন কোন রাজ্যে কী নিয়ম এসছে এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়ে সম্প্রতি। তো দেখুন, চুক্তিভিত্তিক কর্মীদের রেগুলেশন নিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে রুলস প্রতিস্থাপন করেছে। তার মধ্যে কিছুগুলো এখানে রয়েছে, আপনার সামনে সংক্ষেপে সেগুলো দিচ্ছি। যেখানে রাজস্থানে বলা হয়েছে যে 10 বছর কন্টিনিউয়াস সার্ভিস থাকলে কনসিডারেশন করা যেতে পারে, এটা নিয়ে নীতি কিন্তু আছে রাজস্থানে। হিমাচল প্রদেশেও দীর্ঘদিন কাজ করা এবং সরকারের প্রয়োজনীয়তা বিবেচনা করে রেগুলেশন পলিসি রয়েছে, অর্থাৎ হিমাচল প্রদেশেও এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়ে ভেবেছে। ছত্তিশগড়ও রয়েছে, যেখানে বিভিন্ন বিভাগে 5 থেকে 10 বছর সেবা অনুযায়ী কাজ করলেই তাদের রেগুলেশনের নীতিও রয়েছে। তামিলনাড়ুতেও ঠিক একইভাবে দীর্ঘদিন কাজ ও শূন্যপদ থাকলে বিভাগ যে নিয়ম অনুসারে তাদেরকে সুযোগ দিতে পারে। মহারাষ্ট্র সরকারেরও রয়েছে যে নির্দিষ্ট নিয়ম শর্তে সরকার অনুমোদন ভিত্তিতে মাধ্যমে নিয়মিতকরণ করা যায়। এমনকি উত্তরাখণ্ড সম্প্রতি নিউ ড্রাফট রুলস প্রকাশ করেছে 2025 সালে, যেখানে 10 বছর কন্টিনিউয়াসলিভাবে সার্ভিসের প্রয়োজন এবং পদ ও ওয়েজেস অনুসারে ফাইন্যান্সিয়াল কর্মীদের রেগুলেশন করা যেতে পারে। তো এই নীতি আলাদা নিয়ম ভিত্তিতে সুযোগ আলাদাও হয় এবং নিয়মিত হলে তাদের যোগ্যতা ও সরকারি নীতিমালা কিন্তু জরুরি হতে পারে এবং নিয়মকানুন মেনে এই কাজটি বিভিন্ন রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। এবার কিছু বিষয় সম্প্রতি যেগুলো ঘটেছে এবং বিভিন্ন হাইকোর্টে কী কী রায় দিয়েছে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে। তো প্রথমে 1 নম্বরে বলা রয়েছে ছত্তিশগড়ের হাইকোর্টে, যেখানে স্যাংশন পোস্ট, রেগুলেশন স্যাংশন পোস্ট প্রসেস, লং আনটার্পটেড সার্ভিস থাকলে শুধু কন্ট্রাকচুয়াল লেখা আছে বলে পার্মানেন্ট স্ট্যাটাস দেয়নি বা দেওয়া যাবে না বলে বলা হয়েছিল। পাঞ্জাব হরিয়ানাতে কী বলা হয়েছে এসসিতে, এখানে দীর্ঘদিন টেম্পোরারি ওয়ার্কার্সদের রেগুলারাইজ করতে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে সরকার মডেল এমপ্লয়ার এক্সপ্লয়েট করতে পারে না। নেক্সট, উড়িষ্যা সরকারও উড়িষ্যা হাইকোর্টে কী বলেছে না, রেগুলার রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে দেওয়া কর্মীদের পরে কন্ট্রাকচুয়াল বানানো ন্যায়সঙ্গত নয়। এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের একটা বিষয় যে পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, প্যারা টিচার ইত্যাদি ক্ষেত্রে আলাদা আলাদা পলিসি থাকে। তো সব ক্ষেত্রে স্থায়ীকরণে একক আইন নেই। অনেক ক্ষেত্রে কী হয় না, কোর্ট কেস এবং গভর্নমেন্ট পলিসির উপর নির্ভর করে। তো এইসব যে সাম্প্রতিক যে ঘটনাগুলো সেগুলো কিন্তু বিভিন্ন হাইকোর্টে ঘটেছে। তো কন্ট্রাকচুয়াল কর্মচারীদের সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক কেসগুলো, সেখানে অনেক কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য এসছে। যেখানে একটা কেস হচ্ছে সেক্রেটারি স্টেট অফ কর্ণাটকা ভার্সেস উমাদেবী, যার 2006, এবং নিয়োগ ইরেগুলার ক্ষেত্রে যে সরকারি পলিসি, সে পলিসিটাও কিন্তু আনতে হবে। তো এগুলোর দ্বারা কিন্তু সরকার চাইলে করতে পারে। ওকে, নেক্সট যেটা তারপরে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা, যে এই যে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি আদৌ পার্মানেন্ট বা স্থায়ীকরণ রাজ্য সরকার করতে পারে বা ভাবতে পারে। তো দেখুন, এক্ষেত্রে একটা বিষয় যে বর্তমানে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, তাতে করে কন্ট্রাকচুয়াল কর্মচারী 5 লক্ষের অধিক, এবং এই সমস্ত কর্মচারীদের স্থায়ীকরণের নিয়ে যেহেতু আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় তিনি কিন্তু বলেছিলেন যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পার্মানেন্ট
করার নিয়ে ভাবা হচ্ছে এবং তাদের যে সমকাজে সমবেতন দেওয়ার এটা নিয়ে ভাবা হচ্ছে। তো এই নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু দেখা যাবে। তবে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করা হলো সেটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরও পার্মানেন্ট করা যায় বিভিন্ন নিয়ম রুল রেগুলেশন মেনে, এবং সরকার এটা নিয়ে যদি ভাবে বিল পাস করে তাহলে অবশ্যই তাদের করতে পারে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কতটা পদক্ষেপ বা কতটা যে আগ্রহী মনোভাব প্রকাশ করছে তার উপরে ডিপেন্ড করবে, এবং সেটা কিন্তু সময় বলবে। তো এই ছিল কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট, যে জাজমেন্টের ভিত্তিতে বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্থায়ী করা যেতে পারে কোর্টের নির্দেশ অনুসারে। এই ভিত্তিতে যদি এই নিয়ম রুল রেগুলেশন ফলো করে তাহলে অবশ্যই সম্ভব। তো এইটুকুই আপডেট আপনার সামনে শেয়ার করলাম। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, জাজমেন্ট, কেস সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার সামনে যথাসময় নিয়ে আসবো। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।